আচ্ছা, আমি যে ওই গ্রিন ফান্ডের একটা এডিটোরিয়াল ট্রান্সলেট করছিলাম, আজকে হচ্ছে যে সেটার সেকেন্ড পার্টস এখান থেকে আমরা শুরু করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, রিপোর্টেডলি অ্যাডভার্ব, রিপোর্ট থেকে রিপোর্টেড অ্যাডজেক্টিভ এলোয়া যুক্ত হয়ে অ্যাডভার্ব করা হয়েছে। তাহলে নাউন রিপোর্ট, খেয়াল করো, এটা রিপোর্টেড হচ্ছে যে অ্যাডজেক্টিভ, আবার এটার অ্যাডভার্ব হচ্ছে যে রিপোর্টেডলি। নাউন থেকে অ্যাডজেক্টিভ করেছে, তারপর অ্যাডভার্ব করেছে। অর্থাৎ রিপোর্টেডলি মানে হচ্ছে যে এই যে লোন ডিসবার্সমেন্ট, যে গ্রিন এনার্জির জন্য সরকার যে 10,000 টাকার একটা ফান্ড আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, এই বিষয়গুলোর উপর যে অনেকগুলো রিপোর্ট করা হয়েছে সেই প্রতিবেদন অনুসারে এটাকে আমরা এভাবে বলতে পারতাম, মানে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টগুলো অনুসারে এভাবে বলা যেতে পারে। আচ্ছা, এক্সেসিভ অতিরিক্ত, ডকুমেন্টেশন রিকোয়ারমেন্টস অতিরিক্ত মানে ডকুমেন্টস বা দলিল প্রমাণপত্রের প্রয়োজনীয়তা। এখানে দেখো এক্সেসিভ অ্যাডজেক্টিভ, রিকোয়ারমেন্ট, রিকোয়ার থেকে রিকোয়ারমেন্ট, এটা রিকোয়ার হচ্ছে দ্য ভার্ব, আর মেন্ট যুক্ত করে এটা নাউন হয়েছে রিকোয়ারমেন্টস। আচ্ছা, এই যে ফুল, এটাকে আমরা একটা নাউন ফ্রেজ বলতে পারি, ফুল। এরপরে কি রিজিড ইকুইটি থ্রেশহোল্ডস, এখানে বলা হচ্ছে যে রিজিড মানে হচ্ছে একদম কঠিন, যেটা নমনীয়। ইকুইটি মানে হচ্ছে যে কোনো কিছু শেয়ারের কোনো অংশকে বলা হচ্ছে যেটা, আর থ্রেশহোল্ড মানে এখানে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে নিম্নতম অংশ, অর্থাৎ যেটা ব্যাংকগুলোর সর্বনিম্ন যে মূলধনের একটা সীমা, নিম্ন সীমা। একটা ব্যাংক গঠন করতে হচ্ছে যে সরকারের, বাংলাদেশ ব্যাংকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট রাখতে হয়, অর্থাৎ একদম তাদের শেষ পর্যায়ে চলে গেলেও কিন্তু তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিন্তু সবসময় সংরক্ষণ থাকতে হবে। এটাকে বলা হচ্ছে যে কি রিজিড ইকুইটি থ্রেশহোল্ড অ্যান্ড বিউরোক্রেটিক ব্যারিয়ার্স, আমলাতান্ত্রিক বাধা। তাহলে দেখো এই যে এখানে আমরা একটা কি পাচ্ছি, প্যারালাল স্ট্রাকচার পাচ্ছি। এই যে এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ, এবং এন্ডের পর এটাও একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা বলতে পারি একই গ্রামার থাকলে কমা দিয়ে সেটাকে বলতে পারি এটা একটা প্যারালাল স্ট্রাকচার, প্যারালাল স্ট্রাকচার। এরপরে ইনক্লুডিং, আরও কি কি অন্তর্ভুক্ত করা হচ্ছে। ইনক্লুডিং যদিও কিন্তু এটা ইনক্লুড থেকে ইনক্লুডিং ভার্ব থেকে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়েছে, কিন্তু আধুনিক ইংলিশে কিন্তু ইনক্লুডিংটাকে এটা একটা প্রেপোজিশন ধরে অন্তর্ভুক্ত করা, এবং এটা একটা পার্টিসিপল প্রেপোজিশন। পার্টিসিপল বা প্লাস আইএনজি যুক্ত হলে সেটাকে বলা হয় পার্টিসিপল। যেমন আমি যদি বলি কনসার্নিং, কনসার্নিং, কনসার্নিং মানে হচ্ছে যে কোনো বিষয়ে অ্যাবাউটের অর্থ প্রকাশ করে, এটা একটা প্রেপোজিশন। এবং ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাবাউট বা প্রেপোজিশনের কাজ করে সেটাকে বলা হয় পার্টিসিপল প্রেপোজিশন। ঠিক অনুরূপভাবে ইনক্লুডিংয়ের একটা প্রেপোজিশনাল মানে পার্টিসিপল প্রেপোজিশন। দ্য অ্যাবসেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, অ্যাবসেন্স মানে অনুপস্থিত, অ্যাকাউন্টেবিলিটি মানে যেটা হচ্ছে তো জবাবদিহিতার ঘাটতি। অ্যাকাউন্টেবল থেকে অ্যাকাউন্টেবিলিটি, অ্যাডজেক্টিভ থেকে নাউন। ফর ব্যাংক, ব্যাংকগুলোর যে যে জবাবদিহিতার ঘাটতি অনেক ব্যাংকগুলা। এই যে আমরা এতক্ষণ পর্যন্ত ভার্বটা খুঁজে পেয়েছি, হ্যাভ মেড, টু হ্যাভ ভার্ব মেড, মেইন ভার্ব। তাহলে এই যে ফাইনিট ভার্ব খুঁজে পেয়েছি, তাহলে নিশ্চিত বলতে পারো ফাইনিট ভার্ব যেহেতু যেখানে পেয়েছি ঠিক এর আগে যতটুকু অংশ থাকে ফুল অংশটাকে আমরা এখন সাবজেক্ট বলবো। এই যে এক্সেসিভ থেকে এতটুকু পর্যন্ত সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কিসে আছে, সাবজেক্ট নাউন ফ্রেজে আছে, একাধিক ওয়ার্ড আছে। হ্যাভ মেড অ্যাক্সেস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, মানে তাদেরকে প্রবেশ করা হচ্ছে, প্রবেশ করতেই, অ্যাক্সেস টু মানে প্রবেশ করা। টু গ্রিন ফাইন্যান্স, যে গ্রিনের যে অর্থায়ন ভেরি ডিফিকাল্ট এবং খুবই কঠিন করে তুলেছে ফর স্মলার ফার্মস, যে ক্ষুদ্র মানে ফার্মগুলোর জন্য। তাহলে কি বলা হচ্ছে এখানে যে রিপোর্ট করা হয়েছে সেই রিপোর্টগুলো অনুসারে অতিরিক্ত প্রয়োজনের বাইরে ডকুমেন্টের প্রয়োজন এবং তাদের ন্যূনতম শেয়ারের মানে যেটা নমনীয়তা, যেটা কঠিন, এরপরে হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা এবং ব্যাংকগুলোর জবাবদিহিতার ঘাটতি ইত্যাদি। এই যে এই গ্রিন যে অর্থায়নটা সরকার উদ্যোগ নিয়েছে সেটা ক্ষুদ্র শিল্পগুলোর জন্য একদম কঠিন করে দিয়েছে, টাফ করে দিয়েছে, এভাবে বলা হচ্ছে। এখানে যে বলা হচ্ছে এরপরে দ্য স্টোরি অফ হুমায়ুন কবির সেলিম, মেক্স এখানে মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে দ্য সাবজেক্ট। দ্য স্টোরি অফ হুমায়ুন কবির, এটা হচ্ছে দ্য সাবজেক্ট। সাবজেক্ট এখানে কি আছে, নাউন ফ্রেজ আছে। তাহলে হুমায়ুন কবির নামের একজন ব্যক্তির গল্প। দ্য সিচুয়েশন, বিষয়টাকে করে তুলেছে পেইনফুলি ক্লিয়ার,
এটা একদম খুব যন্ত্রণাদায়ক করেছে। এই যে দেখো, এটা একটা গিয়ে আছে ক্লিয়ার, এটা হচ্ছে দেখি এটা একটা অ্যাডজেক্টিভ, পেইনফুলি হচ্ছে এটা একটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ, এরপরে যদি থাকে সেটা নাউন হবে। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের আগে আবার অ্যাডভার্ব হয়। আবার ফুলটা যদি বিষয়টা আমি যদি প্রশ্ন করি, এই যে ফুল পেইনফুলি ক্লিয়ার কীভাবে করে তুলেছে, এই অংশটা একদম হাও দ্বারা প্রশ্ন করতে হচ্ছে। সিচুয়েশনটাকে হাও দ্বারা প্রশ্ন করলে পেইনফুলি ক্লিয়ার, এটাকে একদম খুব বেদনাদায়ক করেছে, কষ্টদায়ক করেছে। এখন এখানে আমাকে বলতে হবে এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, পরবর্তী আমি এই অংশটা মুছে দিচ্ছি, তোমরা পরবর্তী অংশটা দেখো। সিক ইন টু, সিক ইন মানে হচ্ছে যে অনুসন্ধান করা। এটার একটু ভার্বের ফার্স্ট ফর্ম ফিফি ফর্মটা একটু ডিফারেন্ট। যেমন সিক, এটার ফিফি ফর্ম হচ্ছে দেখি শর্ট, ফার্স্ট ফর্ম ফিফি ফর্ম সেম শর্ট। মনে রাখবা সিকের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম একটু ডিফারেন্ট, এই জন্য আমি একটু দেখাইলাম। তবে এখন একটা ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপলে লিখেছে। সিকিং যেটা অনুসন্ধান করা, খোঁজা। টু ইনস্টল যেটা স্থাপন করা, ইনস্টল মানে কোনো কিছু স্থাপন করা, ইনফিনিটিভ। সিকের পরে সবসময় কিন্তু ইনফিনিটিভ পাবে। আচ্ছা, এ 1 মেগাওয়াট রুফটপ সোলার সিস্টেম, যে 1 মেগাওয়াটের ছাদের উপর যে সোলার সিস্টেম, সৌরবিদ্যুৎ, অ্যাট হিজ টেক্সটাইল ফ্যাক্টরি, তার টেক্সটাইল ফ্যাক্টরিতে। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে সেটা কার কথা বলা হচ্ছে, হুমায়ুন কবির নামের যে ব্যক্তির কথা, সে ব্যক্তি। তাহলে এখান থেকে একটা জিনিস শিখতে পারি, এটা একটা প্রোনাউন এবং এটা একটা পসেসিভ প্রোনাউন। এই যে কারণ এটার পর একটা নাউন আছে, যে প্রোনাউনের পরে নাউন থাকবে সেটাকে পসেসিভ প্রোনাউন বলা হয়। আর র বিভক্তির কাজ করবে সবসময়। র মানে হচ্ছে যেটা কোনো কিছুর মালিক, সম্পদের দিক দিয়ে সম্পর্ক, যেমন কার ফ্যাক্টরি তার ফ্যাক্টরি, এদিক দিয়ে হলে কিন্তু পসেসিভ কেস হয়। আচ্ছা, এই যে তার টেক্সটাইল ফ্যাক্টরির উপরে একটি সৌরবিদ্যুৎ 1 মেগাওয়াটের স্থাপন করতে সে খুঁজেছিল। এখানে দেখো হি অ্যাপ্রোচড, সে গিয়েছিল, মেইন ভার্ব এবং সাবজেক্ট। তাহলে সাবজেক্ট পেয়েছে, মেইন ভার্ব পেয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আগেরটা কি? আগেরটা যেহেতু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে, আমি বলতে পারি এটা একটা পার্টিসিপল ফ্রেজ। এবার প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেহেতু এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে। আচ্ছা, এরপরে তাহলে এখান থেকে একটা জিনিস শিখি। আমরা কি কি শিখেছি? বাক্যের শুরুতে শুধু সাবজেক্ট না, বাক্যের শুরুতে পার্টিসিপল ফ্রেজ হতে পারে। বাক্যটা কীভাবে দেখাও তুমি সজ্জিত করতে পারো। বাক্যের শুরুতে প্রেপোজিশনাল ফ্রেজ হতে পারে, বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। খেয়াল করো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। বাক্যের শুরুতে যেমন কানেক্টর, যেমন রিপিটেডলি হয়েছে, কানেক্টরস হতে পারো। তাহলে তোমরা একটা বাক্যে লেখার ভেরিয়েশন আনার জন্য অনেকভাবে তুমি বাক্যটাকে শুরু করতে পারো। পার্টিসিপল ফ্রেজ দিয়ে শুরু করতে পারো, প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু করতে পারো, তুমি অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে শুরু করতে পারো, এবং কানেক্টরস দিয়ে শুরু করতে পারেন। এরপর ওটা দেখেন, হি অ্যাপ্রোচড সেভারাল ব্যাংক। সেভারাল শব্দটা ফ্লোরাল, এটার পরে নাউনটা অবশ্যই ফ্লোরাল হবে, কারণ এটা একটা ফ্লোরাল অ্যাডজেক্টিভ। সেভারাল এটা হচ্ছে একটা ডিটারমিনার, সংখ্যা বোঝানো হচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করে। অনেকগুলো ব্যাংকে সে গিয়েছিল, অ্যাপ্রোচ করেছিল ফর ফাইন্যান্সিং। এই যে প্রেপোজিশনের পর আইএনজি, টু ছাড়া বাকি সকল প্রেপোজিশনের পর আইএনজি, অর্থায়নের জন্য। আন্ডার মানে এখানে অধীনে বোঝানো হচ্ছে। যখন আন্ডার শব্দটা হচ্ছে কারো অধীনে থাকা বোঝাতে আমরা আন্ডারটা ইউজ করতে পারি প্রেপোজিশন হিসেবে। অ্যান্ড এক্সিস্টিং গভর্নমেন্ট ভ্যাক্ট মানে এখানে সমর্থিত স্কিম, যে বিদ্যমান সরকার সমর্থিত স্কিমের অধীনে সে অর্থায়ন পাওয়ার জন্য অনেকগুলো ব্যাংকে গিয়েছিল। তাহলে এখানে আমি বলেছিলাম এটা একটা পার্টিসিপল ফ্রেজ, যেহেতু ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে। এখন সে কেন গিয়েছিল, এই অংশটা, সে 1 মেগাওয়াট রুফটপ সোলার সিস্টেম স্থাপন করার জন্য তার ফ্যাক্টরির উপর এই জন্য গিয়েছিল। তাহলে এই অংশটা হওয়াই দ্বারা প্রশ্নগুলো পাচ্ছি। এদিক দিয়ে আমরা এটাকে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজে বলতে পারি। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করেছে। খেয়াল করবা, এখানে একটা বিষয় মনে রাখবা, গ্রামারগুলো হচ্ছে যে এগুলোর নির্দিষ্ট রুলস নিয়ে তুমি পড়তে যাবে না। এভাবে রিটিনের মধ্যে হচ্ছে যে এক একটা গ্রামার এক এক জায়গায় এক একভাবে কাজ করে, একদম প্র্যাকটিক্যাল বেসড। গ্রামারটাকে যদি এভাবে প্র্যাকটিক্যাল বেসড হিসেবে তুমি ইউজ করতে পারো, একদম রাইটিংটা হচ্ছে যে খুব ফ্রি হ্যান্ড মতো হবে এবং নিজের মতো করে অনেকগুলো সেন্টেন্স কিন্তু গড়ে তুলতে পারবেন। আচ্ছা, এরপর ওটা দেখেন, নন রিজেক্টেড মেইন ভার্ব। রান হচ্ছে একটা নেগেটিভ সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, নেগেটিভ প্রোনাউন, এটা একটা প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউন। কেউ রিজেক্টেড
হিজ প্রপোজাল, প্রপোজাল, এখানে দেখো প্রপোজাল এটা নাউন, প্রপোজ থেকে প্রপোজাল এল যুক্ত করে নাউন করা হয়েছে এখানে। তার পসেসিভ অ্যাডজেক্টিভ, তার প্রস্তাবকে কেউ প্রত্যাখ্যান করে নেয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আউটরাইট, এই যে আউটরাইট মানে হচ্ছে যে এখানে এটাকে আমরা এভাবে বলতে পারি ইন পার্সন, ইন পার্সন মানে সরাসরি, অর্থাৎ সরাসরি, এটা একটা অ্যাডভার্ব, যেহেতু হাউ দ্বারা প্রশ্ন করতে হচ্ছে কিভাবে, সরাসরিভাবে, সরাসরি তার প্রস্তাবকে কেউ প্রত্যাখ্যান করে নেয়। এখানে যদি আমরা একটা বিষয় দেখি, নাউন যদি দেখো সাবজেক্ট, আচ্ছা রিজেক্ট কি, ভার্ব, কি প্রত্যাখ্যান করে নেয়, তার প্রস্তাব, তাহলে এটা হোয়াট দ্বারা প্রশ্ন করতে হচ্ছে, এটা একটা অবজেক্ট, খেয়াল করেন। যেহেতু এটার অবজেক্ট আছে রিজেক্ট, এটা হচ্ছে যে একটা ট্রানজিটিভ ভার্ব, ধরে নিতে পারেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর বাইরে যদি কিছু অংশ থাকে সেটাকে অবশ্যই ধরে নেবেন, সেটা অ্যাডভার্ব বেশিরভাগ ক্ষেত্রে, এটা মাথায় নিতে পারেন। আচ্ছা এই জন্য এটাকে হাউ দ্বারা প্রশ্ন করতে পারছি, সেটা একটা, এটা আমরা বলতে পারি এটা একটা অ্যাডভার্ব। এবং আউটরাইট মানে হচ্ছে সরাসরি। কিন্তু কিন্তু এই যে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে এটা যে মেইন ক্লজ, এটাও মেইন ক্লজ হবে, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন দুইটা মেইন ক্লজকে যুক্ত করে। কিন্তু তারা ব্যাংক কর্তৃপক্ষ রিপিটেড পুনরাবৃত্তি করেছিল, ডিমান্ডস তারা চেয়েছিল, তাদের চাহিদা ফর ডকুমেন্টস, অনেকগুলা ডকুমেন্টস, প্রলং ঢিলাই এবং দীর্ঘায়িত করা, দেরি করা, প্রলং এটা হচ্ছে দ্য ফার্স্ট পার্টিসিপল, লেফট আবার ফার্স্ট পার্টিসিপল, দ্য প্রসেস, দ্য প্রসেসটা স্টলড ইনডিফিনিটলি, অর্থাৎ যে স্টল করবে মেগাওয়াটের সোলার সিস্টেম সেটা অনির্দিষ্টকালের জন্য, এটা একদম লেফট মানে লেফট এখানে বন্ধ হয়ে গিয়েছিল, এভাবে বোঝানো হচ্ছে। একটু এখান থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি, সেন্টেন্সটাকে যদি আমরা আরেকটু অ্যানালাইসিস করি, সেন্টেন্সটা শুরু হয়েছে এখান থেকে, শেষ হয়েছে কিন্তু এখান থেকে, এবং এই যে এটা হচ্ছে একটা মেইন ক্লজ, এবং রিপিটেড থেকে শুরু করে এটা একটা মেইন ক্লজ। এখন প্রশ্ন হতে পারে এই যে নাম এখানে তাহলে এটা যদি সাবজেক্টটা, এখানে সাবজেক্টটা কোথায়, এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, সেটা ধরে নিতে হবে কনটেক্সট বেদে, কারা সাবজেক্ট সেটাও ধরে নিতে হবে, সাবজেক্ট অবশ্যই তারা, ব্যাংক কর্তৃপক্ষ, এটা একটা বিষয়। এবং এটা ফাইনাইট ভার্ব, আবার মনে করি না সাবজেক্ট নাই বিধে এটা ফাইনাইট ভার্ব ধরবো না, কোঅর্ডিনেটিং কনজাংশনের পর অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকবে। আচ্ছা এই যে ক্লজ, এখানে অনেকগুলো নন ফাইনাইট ভার্ব পাচ্ছি, প্রলং এটা একটা নন ফাইনাইট ভার্ব ফার্স্ট পার্টিসিপল, লেফট এটা একটা নন ফাইনাইট ভার্ব যেটা বন্ধ হওয়া বোঝাচ্ছে এখানে, স্টল এটা একটা ফার্স্ট পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকলে অনেকগুলো নন ফাইনাইট ভার্ব নির্দ্বিধায় হতে পারবে, এটা মাথায় রাখতে পারেন। তবে ফাইনাইট ভার্ব এটা অবশ্যই থাকা বাধ্যতামূলক, এটা ছাড়া বাক্য কখনো গঠন হতে পারে না। এই জন্য ফাইনাইট ভার্বকে বলা হয় বাক্যের প্রাণ, কারণ ফাইনাইট ভার্ব ছাড়া বাক্য কখনো গঠন হবে না। এটা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে যখন আমরা ইংলিশ করব, ট্রান্সলেট করার সব সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাক্যটার একটা ফাইনাইট ভার্ব খুঁজে বের করা, তখন বাক্যের অটোমেটিকলি বাক্যগুলো আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। ইভেন্চুয়ালি অবশেষে, অ্যাডভার্ব এই যে বলেছিলাম কানেক্টরস দিয়ে বাক্য শুরু হতে পারে। সেলিম ওয়াজ ফার্স্ট, তাকে বাধ্য করা হয়েছিল, তাহলে বাধ্য কি সে নিজে হয়েছে নাকি তাকে লোন দেয় নাই, তাহলে বাধ্য করা হয়েছে, ফ্যাসিভ অন্যের মাধ্যমে, ফ্যাসিভ অক্সিলিয়ারি ভার্ব থাকবে এবং ভার্বের ফি ফর্ম থাকবে। টু অ্যাবান্ডন পরিত্যাগ করা, ত্যাগ করা, যেটা আমরা বলতে যে লেফট সিনোনিম, দ্য ইফাউট, তার যে একটা চেষ্টা ছিল সেটা তাকে এটা ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, ফোর্স করা হয়েছিল। এবং এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, আর এটা হচ্ছে দ্য নন ফাইনাইট ভার্ব। এটা এই অংশটা হবে আমাদের, আমি সেকেন্ড পার্ট পর্যন্ত এতটুকু আপলোড করব। ঠিক এই এডিটোরিয়ালের থার্ড পার্টটা আমি আরেকটা ভিডিওতে আপলোড করব, কারণ এটা দীর্ঘকালীন হয়ে যাবে ভিডিওটা, এই জন্য।